দর্শক, শিরোনামেই যেটা জানাচ্ছিলাম যে আসছে বাজেট অধিবেশনেই সংবিধান সংশোধন কমিটি করবে সরকারি দল। জাতীয় সংসদের চিফ হুইপ ৭১কে জানিয়েছেন এর ফলে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। তবে ওই কমিটিতে না থাকার কথা জানিয়েছে বিরোধী জামায়াত জোট। দলটির নায়েবে আমির এবং একজন সংসদ সদস্য জানিয়েছেন সংস্কার পরিষদের দাবিতে রাজপথকেই বেছে নিয়েছেন তারা। এদিকে অধিবেশনে বাজেট উত্থাপন করা হবে আগামী ১১ই জুন। মোহন ইসলামের বিশেষ প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের বড় একটি আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। সে লক্ষ্যেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার এবং এর বাস্তবায়নে গণভোটের আয়োজন করা হয়। সদস্যবৃন্দ আজ কার্যপ্রণালী। তবে জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের মতো এগুচ্ছে সরকারি দল। এজন্য সংবিধান সংশোধন করতে ১৭ সদস্যের কমিটি হবে, যাতে ৫ জনের তালিকা দেওয়ার জন্য বিরোধী দলকে আহ্বান জানিয়েছে সরকার। মাননীয় বিরোধী দলীয় নেতা ৭ জুন বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন। এতে আগামী অর্থ বছরের বাজেট পাশ হবে। জাতীয় সংসদের চিফ হুইপ বলছেন এই অধিবেশনেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু করতে চায় সরকারি দল। সংবিধানের সংশোধন তো অনেক প্রায় ১৫ বার ১৬ বার হয়ে গেছে আমাদের বাংলাদেশ সংবিধানে, কিন্তু কেউ নতুন করে সংবিধান লিখে নেয়। কারণ সংবিধান যা লেখা আছে এটা একটা ভিত্তি তৈরি হয়েছে, এটার উপরে লেখা হবে। কাজে আমার মনে হয় যে মাননীয় আমাদের সংসদ সদস্যবৃন্দ যারা আছেন এখানে, বিশেষ করে অপোজিশনে যারা আছেন, তারা তো প্রথম সেশনে বসলেন, দ্বিতীয় সেশন দেখবেন যে আমরা একত্রিত হয়েছি এবং এটা কোনো প্রবলেম হবে না। তিনি প্রত্যাশা করেন ওই কমিটিতে বিরোধী জোটও অংশ নেবে। যেহেতু এক্সপিরিয়েন্স নাই আমাদের, এক্সপিরিয়েন্স এটা হলে এটা খুব সমাধান হয়ে যাবে। আগে জানা লাগবে, জানলেই কাজটার সমস্যার সমাধান হয়ে যাবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় জামায়াত ও তার জোটসঙ্গীরা। অবশ্য কয়েকদিন আগে নির্বাচিত সংরক্ষিত আসনে মহিলা সদস্যরা তেমনটি করেনি, আর সরকারি দল ও তার শরিকরাও সংস্কার পরিষদের শপথ নেয়নি। মাননীয় সদস্যবৃন্দ, বিরোধী জোটের একজন সংসদ সদস্য ও জামায়াতের এই নায়েবে আমির বলছেন সংবিধান সংশোধন কমিটিতে তারা অংশ নেবেন না। এটা কমিটি গঠন করেছেন সংশোধনের জন্য, পরবর্তীতে আমরা জানানোর কথা। আমরি জামাত এবং বিরোধী দলে 11 দল বসে সিদ্ধান্ত নিয়েছে যে এটা আমরা এই আলোচনায় কমিটিতে আমরা যাচ্ছি না। এই কারণে যাচ্ছি না যে আমরা চেয়েছিলাম সংস্কার, কিন্তু এই সংস্কারটা না করার কারণে এটাই অবস্থায় আছে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে ৭ জুন, আর বাজেট উপস্থাপন করা হবে ১১ জুন। এই অধিবেশনেই গঠন করা হবে সংসদের স্থায়ী কমিটিগুলো মোস্টলি আগামী অধিবেশনে হবে। নিয়ম নীতি আছে, সেটা মেনেই সংসদ পরিচালনা করা উচিত। বিশ্বের অনেক দেশের সংসদে ওইসব কমিটিতে বিরোধী দলকে গুরুত্ব দেওয়া হয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ কোন পথে হাঁটে সেটাই দেখার বিষয়। মোহন ইসলাম, ৭১, ঢাকা। এদিকে হামে শিশু মৃত্যুর ঘটনায় কেন অনুসন্ধান কমিটি গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেক পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তাও জানতে চেয়েছে আদালত। আর হামে মৃত্যুর ঘটনায় এই দুটি রিটের প্রেক্ষিতে আজ এই রুল জারি করেন উচ্চ আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। একসময় হারিয়ে যাওয়া রোগ হাম গেল ৩ মাসে ফিরেছে প্রাণঘাতী রূপে। এরই মধ্যে কেড়ে নিয়েছে প্রায় ৫৫০ শিশুর প্রাণ, আক্রান্ত ছাড়িয়েছে ১৫০,০০০। আইসিইউ সংকট এবং অন্যান্য চিকিৎসা সামগ্রীর অপর্যাপ্ততায় হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। এমন পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব বাড়ার কারণ অনুসন্ধান, দোষীদের সাজা ও ক্ষতিপূরণ চেয়ে একাধিক রিট হয়েছে উচ্চ আদালতে। মঙ্গলবার দুপুরে বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আলাদা দুটি রিটের শুনানি শেষে রুল জারি করেন। একটিতে হামের মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কেন কমিশন গঠন করা হবে না এবং অপরটিতে মারা যাওয়া শিশুর পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এই হিউম্যান ট্র্যাজেডি বা চিলড্রেন ডেথ ট্র্যাজেডির ওপরে ডায়াগনোসিস মানে তদন্ত করবে, অনুসন্ধান করবে কারা দায়ী, হোয়াট ওয়েন্ট রং, কেন রাষ্ট্র এই দায়িত্ব পালনে ব্যর্থ হলো। এবং আমরা আশা করি আগামী কোরবানিদের পরে কোর্ট খুললে আমরা এই রুলটা চূড়ান্ত শুনানি নেব। আজকের এই রিট পিটিশন শুনানির পরে মাননীয় আদালত এই যে হামে মৃত্যু যাদের হয়েছে, যে শিশু মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেক ফ্যামিলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দানের নির্দেশ কেন দেয়া হবে না, এই মর্মে বিবাদীদের কাছে জানতে চেয়ে কারণ দর্শিয়েছেন। এ নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, হামের প্রাদুর্ভাব রোধে এরই মধ্যে কার্যকর ব্যবস্থা নিয়েছে সরকার। আদালতের আদেশগুলো হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপূরক বলে
তার দাবি। বর্তমান সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আদালত যেহেতু বিষয়টি ইতিমধ্যে বিবেচনায় নিয়ে একটি 10 সদস্য বিশিষ্ট কমিটি কথা বলেছেন, কেন কমিশন গঠন করা হবে সেটি বলেছেন। আমার মনে হয় সে সমস্ত কমিশনের প্রতিবেদনের মাধ্যমে ভেসে উঠবে কিংবা প্রমাণিত হবে, তদন্তে আসবে যে আসলে প্রকৃতপক্ষে কেউ দায়ী কিংবা দায়ী না। আমরা এখনই পর্যন্ত একটা আদালতের সামনে বিচার্য বিষয়ের মধ্যে আগে থেকেই কোনো ব্যক্তি কিংবা কোনো একটা পার্টিকুলার গোষ্ঠীকে এখনই আমরা যদি আমরা অভিযুক্ত করে ফেলি তাহলে তো এই তদন্ত, এনকোয়ারি, এই কমিশনের কোনো মূল্য থাকলো না। তথ্য অনুযায়ী ইতোমধ্যে সরকার 600 কোটি টাকা ব্যয়ে হামের টিকা সংগ্রহ করেছে এবং দেশব্যাপী চলছে টিকাদান কর্মসূচি। হামের প্রাদুর্ভাব 95% রোধ করা গেছে বলেও জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। দুর্ভাগ্যজনকভাবে মানিল মারুফ, 71, ঢাকা। কোরবানির ঈদের পর হামের টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আর হামের প্রাদুর্ভাব মোকাবেলায় রোগীদের পর্যাপ্ত সময় দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে মহাখালীতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের একযুগ পূর্তির অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। সেই সাথে তিনি আরও জানান, শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ডের কোনো সংকট নেই, প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। বাসায় বাসায় গিয়ে টিকা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আর টিকা নিয়ে বিভিন্ন মহলে গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে কিছু সিরিঞ্জের ঘাটতি রয়েছে, তবে নতুন সিরিঞ্জ আনা হচ্ছে। টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের শনাক্তে মাইকিং সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, হামের চিকিৎসায় ঢাকা মেডিকেলে মোবাইল হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। মানুষের এবং বাংলাদেশের কল্যাণে নিজেদের আমাদের তো আইসোলেশন ভবন, আমরা তো একটা মোবাইল হসপিটালও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করেছি। প্রয়োজনে আরও করবো যদি ডেঙ্গু আসে। আমাদের তো এখন পর্যন্ত জায়গা আছে, যে ডিএনসিসি নর্থ যেটা, এখানে আমার পর্যাপ্ত জায়গা এখনো খালি আছে আল্লাহর রহমতে। সেখানে আমরা বেড পেতে দিই, বেড পাতা আছে, প্রয়োজনে আরও দিব। এই যে আজকেও সকালে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে 10টা হাসপাতালে আমরা 10টা নিউনেটাল ভেন্টিলেটর, যেটা আমেরিকা থেকে আসছে, সেটার সাথে 5টা করে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছি আজকে সকাল 10টা। আপনারা দেখবেন। ভূমি সেবায় দুর্নীতি এবং হয়রানি বন্ধ করে একটি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় সরকার। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সেবা দেয়া কোনো করুণা নয়, বরং এটা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। পর্যায়ক্রমে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে প্রতিশ্রুতি পূরণের আশ্বাসও দিয়েছেন সরকার প্রধান। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। করতালির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর আজকের এই মেলার শুভ উদ্বোধনকে স্বাগত জানাই। আধুনিক জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশে শুরু হয়েছে 3 দিনের ভূমি সেবা মেলা 2026। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ভূমি সেবা পেতে অযথা হয়রানি বন্ধে আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা গড়ে তুলবে তার সরকার। ডিজিটাল প্ল্যাটফর্মে নাগরিক সেবা সম্পর্কেও মানুষকে সচেতন করা হবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না। প্রধানমন্ত্রী বলেন, নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা দেশের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করবে। সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য একটি হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এ সময় দায়িত্ব নেওয়ার পর নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান সরকার প্রধান। পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র জমিজমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। পরে মেলার বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী এই ভূমি সেবা মেলা আগামী 21 মে পর্যন্ত চলবে।
মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। দর্শক, রাজধানীর একটি হোটেলে একটি পত্রিকা আগামীর সময়ের উদ্বোধনের আনুষ্ঠানিকতা চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে, আমাদের সহকর্মী সেখানে রয়েছেন। একটু দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সবুজ, একটু যদি জানান, আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা দৈনিক পত্রিকা আগামীর সময়ের উদ্বোধন হবে, কারা কারা এসেছেন উদ্বোধনী অনুষ্ঠানে, এবং সেই সাথে জানাবেন যে আসলে পাঠকের প্রত্যাশা পূরণে কী ধরনের আয়োজন রয়েছে এই পত্রিকাটি ঘিরে। ইসরাত, আগামীর সময় আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুম 1-এ একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আগামী সময় পত্রিকার যাত্রা আজকে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। যদিও গতকালকেই এই পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশ হয়েছে, তবু আজকে সেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কাজ এখানে চলছে এবং এখানে বিভিন্ন পত্র পত্রিকা, টেলিভিশনের সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব সহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে এসেছেন এবং তথ্যমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীও এখানে আমন্ত্রিত হয়েছেন এবং এই আয়োজনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে আমাদের আগামী সময়। এবং তাদের কথা হচ্ছে এতগুলো পত্রিকার মধ্য থেকেও এই আগামী সময় পত্রিকা পাঠকদের জন্য নতুন কিছু নিয়ে আসবে এবং তারা ক্ষমতাকে প্রশ্ন করতে চান এবং রাজনৈতিকভাবে যেই প্রভাব থাকে পত্রিকা বা অন্য সংবাদ মাধ্যমগুলোতে সেগুলো থাকবে না, এরকম প্রত্যাশা করে এই পত্রিকাটি বাজারে আসছে। এবং তাদের স্লোগান হচ্ছে যে আগামীর যে কোনো প্রতিশ্রুতি নয়, আগামী হচ্ছে একটি দায়িত্ব এবং যারা পরে তারা গড়ে, এই ধরনের কিছু স্লোগান দিয়ে আগামী সময় পত্রিকাটি যাত্রা শুরু করছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই যে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে এবং পত্রিকাটির যারা সম্পাদক আছেন এবং কলাকৌশলী আছেন তারা প্রত্যাশা করছেন যে এই পত্রিকাটি তাদের যারা যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি রক্ষা করে বাজারে তাদের জায়গা করে নেবে। এই ছিল সবশেষ খবর। সবুজ মাহমুদ, আপনাকে ধন্যবাদ। সেই সাথে দৈনিক পত্রিকা আগামীর সময়কেও শুভেচ্ছা। এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। এবার দেশের গণমাধ্যমের ব্যবস্থাপনায় মিডিয়া কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। জুনের মধ্যে এই সংক্রান্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। আজ সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, র্যাব বিলুপ্ত নয়, বরং আইন করে নাম পরিবর্তন করা হতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আশ্বস্ত করেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে সেক্ষেত্রে তিনি ন্যায় বিচার পাবেন। শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। হামের শিশু মৃত্যু অবাক করে দিয়েছে বাংলাদেশকে। প্রশ্ন উঠেছে, কেন এত শিশুর মৃত্যু হচ্ছে? বিএনপি সরকারের দাবি, অন্তর্বর্তী সরকারের টিকাদানে গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী 1 বছর শিশুদের সব ধরনের রোগের টিকা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। সরকার ইতিমধ্যে 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে 10 ধরনের প্রায় 95 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। নতুন সরকারের ফলে আগামী 8 থেকে 12 মাস ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রী আরও জানান, গণমাধ্যমকে নিয়মের মধ্যে আনতে কমিশন গঠন করা হবে। অপসাংবাদিকতার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। শেখ হাসিনা দেশে ফিরলে তিনিও ইনসাফ পাবেন বলে আশ্বস্ত করেন উপদেষ্টা। আমরা আমাদের কমিশন গঠন করার পরে এই ধরনের তৎপরতাকে প্রচলিত আইনের মধ্যেও কিভাবে আনা যায় এবং আইনিভাবে এই সমস্ত অপরাধকে কি করে চিহ্নিত করা যায়, আমরা সেটাও নিয়েও তখন কিন্তু ওই কমিশন কাজ করব। শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি? আমরা জুডিশিয়ালি করব। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো, আর যদি না হয় সেটা কার্যকর হবে। র্যাব বিলুপ্তি চাওয়া বিএনপি এখন কেন এলিট ফোর্স বহাল রাখতে চায় তারও ব্যাখ্যা দেন তথ্য উপদেষ্টা। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায়, সে একটা বাহিনীকে কোনোভাবে ব্যবহার করবে না। তবে একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে, কারণ র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখবো র্যাব অত্যন্ত কেপেবল ভাবে
নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি। সেজন্য একটা এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে হোক বা ভিন্ন নামে হোক, এবং ওয়েল ডিফাইন্ড আইন থাকবে, ফলে আগের যে ঝুঁকিগুলো আছে সেগুলো থাকবে না। এ সময় তথ্যমন্ত্রী জানান, আগামী 16 ডিসেম্বর উদ্বোধন হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শারমিন নীরা, 71, ঢাকা। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে, দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। নির্বাচিত সরকারের 3 মাসের মাথায় দেশের শ্রমিকদের জন্য মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়ার কর্মসংস্থানের দুয়ার খুলছে। এবছরই 6,000 কর্মী নেয়ার প্রক্রিয়া শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। আর চলতি সপ্তাহে ঢাকা সফর করেছেন কাতারের শ্রমমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশিদের অন্যতম গন্তব্য মালয়েশিয়ার শ্রমবাজার খুব দ্রুতই খোলার সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। রাজধানীর বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্বপ্নবাজ তরুণদের এই উপচে পড়া ভিড়। গন্তব্য মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনৈতিক দেশ সংযুক্ত আরব আমিরাত। দুবাই ট্যাক্সি কোম্পানিতে চাকরি নিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চান এসব তরুণ। আরব আমিরাতের বৃহৎ ট্যাক্সি কোম্পানিটি এবছর 6,000 বাংলাদেশি ড্রাইভার নিয়োগ দিবে। পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক চালকের আগামী মাসেই দেশটিতে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ। আমি একজন বাংলাদেশি হিসাবে আমাদের বাংলাদেশি লোক নিয়ে যেন দুবাইতে ভালো সব কিছু মিলিয়ে যেন রাখতে পারি এবং যেন এরা ভালো ইনকাম করে, এটাই আমরা চাই। এখন আমরা 120 জন লোক নিয়ে যাচ্ছি। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে গত 3 দিন ঢাকায় ব্যস্ত সময় পার করে ঢাকা ছেড়েছেন কাতারের শ্রমমন্ত্রী। সফরকালে বাংলাদেশের 5টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান এবং ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এদিকে সম্প্রতি মালয়েশিয়া সফর করে দেশটির শ্রমবাজার খোলার ব্যাপারে একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, দ্রুত সময়ের এই সফলতার পেছনে কৃতিত্ব সবার। তবে সর্বনিম্ন খরচে দক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানোর চেষ্টা চালাচ্ছে সরকার। তারা যখন নিয়ত করে দেশের বাইরে যাবে তখন সে একটা এজেন্সির দ্বারস্থ হয়। তখন এজেন্সি তাদেরকে ভিসার কথা বলে, বাইরে পাঠানোর কথা বলে একেবারে অতিরিক্ত একটা টাকা আদায় করে, এবং অনেক ক্ষেত্রে পাসপোর্ট করতে গিয়ে নানা ধরনের হয়রানি। তো পাসপোর্ট সহ বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে একটা অন স্টপ সার্ভিস দেওয়া যায় কিনা সেটি আমরা ভাবছি। বিগত সময়েও বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমিক পাঠানোর সুযোগ এসেছিল, তবে সিন্ডিকেটের কারণে তা আলোর মুখ দেখেনি। বিষয়টি স্বীকার করে প্রতিমন্ত্রীর আশ্বাস, অসাধু এজেন্সিগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। যাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত অভিবাসন ব্যয়, এটাকে কিভাবে কমিয়ে আনা যায় এটি আমরা ভাবছি। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে যারা যাচ্ছে তারা যেন যে একটা ভালো কাজ পায়, ভালো বেতন পায়, সেজন্য তাদেরকে স্কিল একটা ন্যূনতম ট্রেডে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পাঠানো। দেশে ও বিদেশে 1 কোটি কর্মসংস্থান তৈরির যে প্রতিশ্রুতি বর্তমান সরকারের, তা বাস্তবায়নে অসাধু চক্রকে সুযোগ দেওয়ার অবকাশ নেই বলেও সতর্ক করেন তিনি। আমরা চেষ্টা করছি এটাকে বন্ধ করার। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে চোরাই পথে কোনো পশু ঢুকতে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার একই অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, নগরে সিটি গভর্নমেন্ট চালু করবে সরকার। আর ছাত্র রাজনীতি নিয়ে নেতিবাচক ধারণা পরিহারের আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। সম্প্রতি ছাত্র রাজনীতি নিয়ে বেশ উত্তপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। একই সাথে সময় সময়ে হলে রাজনীতি নিষিদ্ধের দাবিও উঠছে। অভিযোগ আছে, এসব কর্মকাণ্ডের আবার তাল দিচ্ছে একটি বিশেষ ছাত্র সংগঠন। ছাত্র রাজনীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সিটিজেন ডায়ালগ, এতে অংশ নেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এখানে এক সময়কার ডাকসাইটে ছাত্রনেতা নেতা ও বর্তমানে মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী বলেন, ছাত্র রাজনীতিতে সঠিক ধারা চর্চা অব্যাহত রাখতে হবে। যদি আমরা বলি যে না আমি রাজনীতি করব না, বা রাজনীতি করাটা মানায় না, বা ছাত্র রাজনীতিটা এখন আর সেই ভালো পরিবেশে না, এই কথা বলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখলাম, ক্ষতিটা কিন্তু দেশের, ক্ষতিটা কিন্তু আপনার প্রকারান্তে। এই জন্য ছাত্র রাজনীতি করাটার মধ্যে একটা
দেশের প্রয়োজনীয়তা আছে, পরিবারের প্রয়োজন আছে, সমাজের প্রয়োজন আছে। এ সময় খাল খনন নিয়ে সমালোচনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। খাল খনন প্রক্রিয়া যখন শুরু হবে, অটোমেটিক আমার কাজের ধারাবাহিকতায় সে আমার কাছে আসবে, নয় তার অবৈধ দখলদার ছেড়ে সে চলে যাবে। আমার কাছে যখন আসবে তখন আইনগত ভাবে সে শুদ্ধ না। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে 1,34,34,000 গবাদি পশুর মজুত রয়েছে, আর চোরাই পশু প্রবেশ না করতে সীমান্তে কঠোর নজরদারি থাকবে। প্রায় 22 লক্ষ গবাদি পশু আমাদের সারপ্লাস আছে এই কুরবানির জন্য। আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি যে বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে, সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নগরবাসীর ভোগান্তি কমাতে ভবিষ্যতে বিভিন্ন সিটিতে সিটি গভর্নমেন্ট গঠনের উদ্যোগ নেওয়া হবে। পৃথিবীর বিভিন্ন দেশে যেটি রয়েছে সিটি গভর্নমেন্টের মেয়রের আন্ডারে ওই সিটির পুলিশ তার অধীনে, ওই সিটির বিদ্যুৎ বিভাগ তার অধীনে, পানি সরবরাহ তার অধীনে, পয় নিষ্কাশন লাইন তার অধীনে, খাল এবং নালা থেকে শুরু করে ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, ব্রিজ, বাতি, রাস্তার লাইট সব কিছু সিটি গভর্নমেন্টের অধীনে থাকে। আমার মনে হয় যে এখন আমাদের কাছে সময় এসেছে এই বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা করবার। তিনি আরো বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। রাষ্ট্রের সুবিধা রাষ্ট্রকে ফেরত দেবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।